এবার আমরা দুটো জিনিস আলোচনা করছি, একটা শব্দেতর শব্দ, একটা শব্দোত্তর শব্দ। কি জিনিস সেটা বলছি। শব্দ, আমরা কি শব্দটা খুব ইম্পর্টেন্ট। শব্দ অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। খুব মাথায় রাখতে হবে, শব্দ এক প্রকারের অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। কারণ আমরা তরঙ্গ পড়েছি, তরঙ্গতে আমরা দু ধরনের তরঙ্গ দেখেছি, একটা হচ্ছে তির্যক তরঙ্গ আর একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে শব্দের মানে যেদিকে গতি থাকবে মাধ্যমের কণাগুলো সেই গতির অভিমুখেই কম্পিত হবে। তো শব্দের ক্ষেত্রে সেরকম অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। এইবার এই শব্দ বা মানুষের শব্দ শোনার একটা নির্দিষ্ট পাল্লা আছে। কি সেটা? মানুষ শব্দ শুনতে পারে যদি শব্দের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ হয়। সেটাকে বলা হয় মানুষের শব্দ গ্রহণ বা শোনার পাল্লা। তার মানে কোনো একটা শব্দ সৃষ্টি হচ্ছে, সেটার কম্পাঙ্ক যদি 20 হার্জ হয় তাহলে সেটা শুনতে পাবে, আর যদি 20,000 পর্যন্ত হয় তাহলেই শুনতে পাবে। যেই 21,000 হয়ে গেল বা 20,000-এর বেশি হয়ে গেল তখন কিন্তু মানুষ আর সেই শব্দ শুনতে পারে না। আবার ঠিক 20,000-এর নিচে যদি চলে আসে, 18,000, 15,000, 16,000 হয়ে গেল, তাহলেও মানুষ কিন্তু শব্দ শুনতে পারে না। ক্লিয়ার? এইবার যে শব্দের কম্পাঙ্ক 20 হার্জের নিচে, 20 হার্জের নিচে, তাকে আমরা বলবো শব্দেতর শব্দ। আর যে শব্দের কম্পাঙ্ক 20,000-এর বেশি তাকে বলবো শব্দোত্তর শব্দ। তাহলে দুটো ভাগ, একটা শব্দেতর। শব্দেতর হচ্ছে 20 হার্জের নিচে কম্পাঙ্ক, যার মানে কোনো শব্দের কম্পাঙ্ক যদি 5, 4, 7, 10, 11 হয় তাহলে আমরা তাকে বলবো শব্দেতর শব্দ। আর কারো যদি 21,000, 30,000 এরকম হচ্ছে, 25,000, 22,000, তাহলে তাকে বলবো শব্দোত্তর শব্দ। ঠিক আছে? এটা কেমন? যেমন আমরা পাখির পাখা মেলছে, আমরা কিন্তু শুনতে পাই না। আওয়াজ কেন শুনতে পাচ্ছি না? কারণ তার কম্পাঙ্ক 20 হার্জের নিচে। আবার মশার গুনগুন করে শুনতে পাই, কারণ মশার যে দানাগুলো মেলছে তারা 20 থেকে বেশি জন্য আমরা শুনতে পাই। তাহলে এইবার এই 20 শব্দোত্তর শব্দের অনেকগুলো ব্যবহার আছে। ব্যবহার বলতে প্রথম হচ্ছে, আমরা সবাই জানি আল্ট্রাসনোগ্রাফি, মানে আমাদের পেটে টিউমার বা পেটের কোনো কিছু হওয়ার জন্য ডাক্তারবাবু লিখে দেয় যে আল্ট্রাসনোগ্রাফি করতে। তো এই আল্ট্রাসনোগ্রাফিটা কি? আল্ট্রাসনোগ্রাফিটা হচ্ছে এই একটা উৎস থেকে 20,000-এর বেশি শব্দ তৈরি করে তো পেটের ভিতরে পাঠানো হচ্ছে, এবং সেখান থেকে রিফ্লেকশন হয়ে বা তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা আল্ট্রাসনোগ্রাফি বলে থাকি। আর আরও উদাহরণ, শব্দেতর শব্দ কারা শুনতে পায়? যেমন বাদুড়। বাদুড় হচ্ছে গিয়ে কোনো কিছু দেখতে পায় না, বাদুড়ের কান সেই জন্য অনেক বেশি আওয়াজ, আল্ট্রাসনিক ওয়েভ ওরা কিন্তু শুনতে পারে। তাহলে এইটুকুন আমরা বললাম শব্দেতর শব্দ, শব্দেতর শব্দ। এবার আমরা যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে শব্দের বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য থাকবে একটা শব্দ? শব্দের বৈশিষ্ট্য। কি জিনিসটা? ভাব হারমোনিয়ামের আওয়াজ হচ্ছে বা তবলার আওয়াজ হচ্ছে, তাহলে সেই আওয়াজটা আমাদের শুনতে খুব ভালো লাগছে, বা শ্রুতি মধুর শব্দ। আবার প্রচণ্ড চিৎকার, বোমা ফাটছে বা বোম ফাটছে বা আওয়াজ হচ্ছে, প্রচণ্ড হলাহল হচ্ছে, যে শুনতে আমাদের ভালো লাগছে না, তাহলে সেই শব্দটা হচ্ছে শ্রুতি মধুর না সেই শব্দটা। তাহলে যে শব্দটা শ্রুতি মধুর মানে শুনতে ভালো লাগে, সেই শব্দটাকে বলা হয় সুরযুক্ত শব্দ, মানে শব্দের মধ্যে সুর আছে। আর যে শব্দটা আমাদের শুনতে ভালো লাগে না বা শ্রুতি মধুর নয়, সেটাকে বলা হচ্ছে সুর বর্জিত শব্দ। ক্লিয়ার?
তো এইবার সুর, উপসুর, সমমেল কতগুলো আছে এগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করছি। তো আপাতত যেটা করছি সেটা হচ্ছে এই সুরযুক্ত শব্দ হতে গেলে তার কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। তো প্রথম যে বৈশিষ্ট্যটা থাকতে হবে সেই 1 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে শব্দের তীব্রতা। এটা হচ্ছে সুরযুক্ত শব্দের প্রথম বৈশিষ্ট্য, তীব্রতা। তীব্রতা মানে কি? হ্যাঁ, আমি আগে ফিজিক্যাল ডেফিনেশন দিচ্ছি যে শব্দ তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাহলে এভাবে এখান থেকে শব্দটা এই পথে যাচ্ছে। তো যে পথে শব্দের এরকম বিস্তার হচ্ছে সেই পথের একটা বিন্দু নিয়ে তার চারপাশে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতখানি শব্দ পাস করবে। যদি আমি ধরে নিই যে এরকম 100টা শব্দ, তাহলে এইটুকু ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু, এই 3-4টা পাস করছে। এইটাই হচ্ছে শব্দের তীব্রতা মাপার, যদি ফিজিক্যালি বলি তাহলে সেটা হচ্ছে এই জিনিসটা, যে শব্দ যেদিকে বিস্তার করছে তার বিস্তার পথের কোনো একটা বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফল, একটা ক্ষেত্রফল নিয়ে নিলাম, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কী পরিমাণ শব্দ শক্তি পাস হচ্ছে প্রতি সেকেন্ডে, সেটাকেই আমরা বলছি তীব্রতা। এইবার এটা দেখ, এই তীব্রতার আমি কতগুলো যদি প্র্যাকটিক্যাল বলি তাহলে আমরা সকলেই জিনিসগুলো বুঝতে পারবো। কীরকম? ভাব তুই তবলা বাজাচ্ছিস আর কেউ ঢাক বাজাচ্ছে, তাহলে কারটা শুনতে আমাদের ভালো লাগছে। তবলার স্বর সুর একরকম, ঢাকের স্বর অনেক তীব্র। তাহলে এই যে জায়গাটা আসলে এই তীব্রতা কতগুলো জিনিসের উপর নির্ভর করছে। 1 নম্বর হচ্ছে এই যে আমি বললাম শনকের আকার। তার মানে শনকটা যত, যে জিনিসটা কম্পিত হচ্ছে সেটা যত বড় হবে তার থেকে তত বেশি তীব্র আওয়াজ বের হবে। ঠিক যেমন তবলার আওয়াজ ছোট কিন্তু ঢাকের আওয়াজ অনেক বেশি, কারণ ঢাকের তোর আকারটা অনেক বড়। তাহলে 1 নম্বর হচ্ছে এই শনকের আকার, তীব্রতা নির্ভর করে শনকের আকার। 2 নম্বর আমরা আসছি শনক এবং শ্রোতার মধ্যে দূরত্ব। কেমন? ভাব আমরা আমাদের আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনটা ঢুকলো, সেই সময় যে আওয়াজটা পেলাম, এবার ট্রেনটা যত দূরে চলে যেতে থাকবে আওয়াজের তীব্রতা তত কমতে থাকবে। তার মানে আমার থেকে ট্রেনের দূরত্ব যত বেড়ে যাচ্ছে, তার মানে শনকটা হচ্ছে ট্রেন থেকে আওয়াজ হচ্ছে, আমার শ্রোতা আমি, তাহলে এর মধ্যে যে দূরত্বটা যত বেড়ে যাবে তত তীব্রতা কমতে থাকবে। 3 নম্বর হচ্ছে আমরা একটা বেল নিলাম, যে স্কুলের যে বেলটা বাজে সেটা প্রথমে আস্তে আঘাত করে, তাহলে আস্তে একটা আওয়াজ হলো, আর যেই জোরে বাজে তাহলে অনেক বেশি তীব্র একটা আওয়াজ পেলাম। তাহলে এই যে শনকের কম্পনের মাত্রা যত বেশি হবে, যত বেশি কম্পিত হবে ততই তীব্রতা বাড়তে থাকবে। তাহলে শনকের আকার 1 নম্বর। 2 নম্বর কি বললাম? শনক ও শ্রোতার মধ্যে দূরত্ব। 3 নম্বর বললাম এই শনক বা বস্তুটা যত বেশি কম্পিত হবে তত তীব্রতা বাড়তে থাকবে। তাহলে সুরযুক্ত শব্দের একটা প্রধান বৈশিষ্ট্য হলো তীব্রতা। এই তীব্রতা মোটামুটি এই 3টে জিনিসের উপর নির্ভর। এর পরবর্তী বৈশিষ্ট্যটা হচ্ছে তীক্ষ্ণতা। তীব্রতা বললাম, 2 নম্বর হচ্ছে তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা জিনিসটা কি? তীক্ষ্ণতা জিনিসটা হচ্ছে যে বৈশিষ্ট্যটার জন্য চড়ার সুর আর খাদের সুরের মধ্যে আমরা পার্থক্য করতে পারবো একই তীব্রতা। কীরকম? ভাব হারমোনিয়ামরা দেখেছিস যে একদম সাইডে যখন বাজে ঘাঁ করে আওয়াজ হয়, আর যত দূরে যায় তখন হচ্ছে গিয়ে চিকন আওয়াজ হয়। তাহলে এই যে তীক্ষ্ণতা, এটাই হচ্ছে শব্দের বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে এই তীক্ষ্ণতা আমরা কোথায় আরও করতে পারি? ভাব আমাদের ছেলেদের গলা যে কাপে কম্পিত হয় তার যে তীক্ষ্ণতা, আর মেয়েদের গলার তীক্ষ্ণতা অনেক বেশি থাকে। তাহলে এই তীক্ষ্ণতা হচ্ছে গিয়ে সুরযুক্ত শব্দের আরেকটা বৈশিষ্ট্য।
তো এই তীক্ষ্ণতা কী কী বিষয়ের উপর নির্ভর করে? বলছে এই যে কনকের কম্পাঙ্ক যত বেশি হবে, কম্পাঙ্ক যত বেশি হবে তত বেশি তীক্ষ্ণ আমরা আওয়াজ পেতে পারি। আর 2 নম্বর হচ্ছে যে এই যে সুরযুক্ত শব্দ বা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বা এই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যটা যত ছোট হবে, তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হবে তত তীক্ষ্ণতা বাড়তে থাকবে। ক্লিয়ার? তাহলে প্রথমটা তীব্রতা, তারপরেরটা আসলাম আমরা তীক্ষ্ণতা বা তীক্ষ্ণতা। এবার এই তীক্ষ্ণতা কী কী বিষয়ের উপর নির্ভর করছে? 1 নম্বর কম্পাঙ্ক যত বেশি হবে তত তীক্ষ্ণ হবে, তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হবে তত বেশি তীক্ষ্ণ হবে। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে গুণ বা জাতি। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে গুণ বা জাতি। আর একই তীব্রতা এবং একই তীক্ষ্ণতা, কিন্তু আমরা দুটো আলাদা আলাদা শব্দের পার্থক্য বুঝতে পারছি। তার মানে যে বৈশিষ্ট্যের জন্য আমরা এটা বুঝতে পারবো সেটাকে বলা হচ্ছে গুণ বা জাতি। কেমন? আমরা বাঁশিও বাজালে একরকম আওয়াজ পাচ্ছি, সবাই শুনে বলে তো, হারমোনিয়াম বাজালেও একই তীব্রতা এবং তীক্ষ্ণতা বিশিষ্ট হারমোনিয়ামে যদি বাজাই তাহলে বলে দেবো ওটা হারমোনিয়ামের আওয়াজ আর ওটা বাঁশির আওয়াজ। তাহলে যে বৈশিষ্ট্যের জন্য এই যে পার্থক্যটা করতে পারলি যে এটা বাঁশির সুর, এটা আওয়াজ, আর এটা হারমোনিয়ামের আওয়াজ, সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় গুণ বা জাতি। তাহলে শব্দের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। 1 নাম্বার হচ্ছে তীব্রতা, তীব্রতা কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা দেখলাম। 2 নাম্বার আসলো তীক্ষ্ণতা, 3 নাম্বার আসলো গুণ বা জাতি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে সুরযুক্ত শব্দ মানে যে শব্দটা আমাদের কানে শ্রুতি মধুর হয় সেই সুরযুক্ত শব্দের এটা হচ্ছে বৈশিষ্ট্য, এই 3টে বৈশিষ্ট্য। ক্লিয়ার? এবার ভালো করে বইটাকে পড়ুন, তাহলে যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন।